আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। তাই আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি দেখেন, তারপরে কথা বলবো ইনশাআল্লাহ। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা পুলিশ। তার নাম সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। সেখানে একটি ভাড়া বাসায় থাকতেন তিনি। এবং বলছেন এই দুজন উপদেষ্টাকে, সাবেক দুজন উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। এই দুই উপদেষ্টা কে কে? একজন সৈয়দা রিজওয়ানা হাসান, একজন হলো খলিলুর রহমান। খলিলুর রহমানকে যেদিন নিয়োগ দেওয়া হয় সেই দিন বলেছিলাম এটা আপনারা করে ঠিক করলেন না। রাজনীতিতে খেলা কিন্তু জমে গেছে, একেবারে খেলা জমে ক্ষীর হয়ে গেছে। আল্লাহ এইভাবেই অপরাধীকে পাকড়াও করান। জামাত ইসলামের এই অভিযোগ একেবারে 16 কোলায় পূর্ণ করে দিলেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। ইঞ্জিনিয়ারিং ইলেকশন করে জামাতকে ঠকানো হয়েছে, প্রমাণ আল্লাহ এক এক করে বের করবে। রোজার মাসেই বলছিলাম, রোজা শেষ হয় না এর ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন আপনি একটু এক এক করে দেখায় দেন, দেখাচ্ছে, আরো দেখাবে, আরো কিছু দেখতে পারবেন। অতএব রাজনীতিতে এটা নিয়ে জামাত এখন খেলবে। এক কথায় যদি বলি জামাত কি ঘটিয়েছে, অবাক হবেন শুনলে। খেলা কোন লেভেলে চলে গেছে এবার বুঝছেন। জামাত ক্ষমতায় আসেনি, কিন্তু জামাতের বিরাট বিজয়। জামাত যেভাবে চেয়েছিল দিন শেষে ঘুরে ফিরে সেটাই হবে, হচ্ছে, হতে বাধ্য হবে। তবে এটা বিএনপির মাধ্যমে হবে, এটা আরো জামাতের ভালো। সৈয়দ রেজাওয়ানা হাসান উপদেষ্টা ভদ্র মহিলা সবকিছু ফাঁস কইরা দিল, চিচিং ফাঁক, এরকম চিচিং ফাঁক কইরা দিছে। কিভাবে এই নির্বাচনটাকে ওনারা অন্য দলের কাছে দিয়ে দিছে, নির্বাচনটাকে কিভাবে চিচিং ফাঁক কইরা দিছে। যদি মাত্র 5টি স্টেপ বা 5টি ধাপ জামাত ইসলাম প্রপার তারা করতে পারে বা বাস্তবায়ন করতে পারে, আগামী ইলেকশনের জামাত একেবারে 1000% গ্যারান্টি দিয়ে বলতে পারি আগামীতে জামাত ক্ষমতায় যাবে। কনফার্ম জামাত কিন্তু আগামীতে ক্ষমতায়। জাস্ট বেশি কথা বলবো না, 5টা প্ল্যান আপনাদেরকে দেব। আমি মনে করি রেজওয়ানার শুধুমাত্র শাস্তি নিশ্চিত করা নয়, বরং বাংলাদেশে একটি সুষ্ঠু ধারায় আরেকটি নির্বাচন করে তারপরে যারা আসলেই মেইন স্ট্রিম হওয়ার যোগ্যতা রাখে তার কাছে আপনি ক্ষমতা হস্তান্তর করুন। তাতে যদি জামাত ইসলাম আসবে, বিএনপি আসবে, কিন্তু যে কয়টা যার অধিকার আছে সেই কয়টা তাকে নিয়েই আসতে হবে। এর বাইরে কোনো ধরনের নিজেরা চাপিয়ে দেয়া, মন গড়া কোনো কিছু বর্ণনা করার সুযোগ কিন্তু নেই, করা ঠিক হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের এরকম কর্মকাণ্ড দেখলে প্রশংসা না করি কি আর কোনো উপায় আছে বলেন? কখনো কি দেখেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে? রাজনীতিতে খেলা কিন্তু জমে গেছে, একেবারে খেলা জমে ক্ষীর হয়ে গেছে। আপনারা নিশ্চয় অবগত হয়েছেন, আমাদের সদ্য বিদায়ী পরিবেশ ও বন উপদেষ্টা রেজওয়ানা হাসান সুন্দরী কোটায় যিনি চাকরি পেয়েছিলেন, উপদেষ্টা হয়েছিলেন, তিনি একটি বিস্ফোরক মন্তব্য করেছেন। আর তার এই বিস্ফোরক মন্তব্যের পরেই দেশ জুড়ে রাজনীতিতে একটি নতুন মাত্রা যোগ হয়েছে। রাজনীতিতে নানা জল্পনা কল্পনা, হিসাব নিকাশ শুরু হয়েছে। তিনি আসলে এটি কি বললেন? এটি কি তিনি খুব পরিকল্পিতভাবে বললেন, নাকি এটি তার স্লিপিং অফ টাং, নাকি অন্য কিছু? তিনি কি কাউকে ফাঁসাতে গেলেন, অথবা কাউকে বেশি অ্যাডভান্টেজ দিতে গেলেন? এই নানান সমীকরণ এখন রাজনীতিতে শুরু হয়েছে। আপনারা জানেন, নির্বাচনের দিন রাত 12টার পর থেকে জামাত ইসলাম এবং এনসিপি সহ 11 দলীয় জোট তারা বারবার এই কথাটা বলার চেষ্টা করে আসছে যে এই নির্বাচনে বিশাল রকমের একটা সূক্ষ্ম কারচুপি হয়েছে, এবং এটা এমন ইঞ্জিনিয়ারিং হয়েছে যে শেখ হাসিনার ইঞ্জিনিয়ারিং ধরতে কিন্তু প্রায় বছর 2-3 সময় লেগে গিয়েছিল। কিন্তু বিএনপি তো আসলে সব জায়গায় কাঁচা। তারা এমন নাটক সাজায়, আমরা এর আগেও দেখেছি, তারা যে নাটকগুলো সাজিয়েছে সেই নাটকগুলো 1-2-3 ঘন্টার ভিতরেই সেটি মাঠে মারা গেছে, ফাঁস হয়ে গেছে। এবারও তাই। আমরা যারা এদেশের সচেতন নাগরিক, যারা নির্বাচনের দিন 12 ফেব্রুয়ারি সারা রাত টিভি সেটের সামনে বসেছিলাম, বিশেষ করে ভোট গ্রহণ শেষ হবার পরে গণনা যখন শুরু হলো তখন থেকে রাত 8টা পর্যন্ত আমরা একরকম চিত্র, সর্বশেষ যেটি দেখলাম বিভিন্ন মাধ্যমে, অনলাইন যে প্ল্যাটফর্মগুলো আছে, এমনকি বিবিসির ওইখানেও, জামাত ইসলাম 84, বিএনপি 77। হঠাৎ করে সমস্ত কিছু স্তব্ধ হয়ে গেল। এরপরে 3-4 ঘন্টা পরে এমন ভাবে আসা শুরু হলো, আস্তে আস্তে শেষ পর্যন্ত বিএনপি 209, জামাত ইসলাম 68, এইখানে গিয়ে ঠেকলো। তো এদেশের সাধারণ নাগরিক যারা, এরা তো এখন আর বোকা নেই। এরা প্রত্যেকের হাতে এখন মিডিয়া। এই মিডিয়া থাকার কারণে প্রত্যেকেই আগে ভাগে সবকিছু জেনে গিয়েছিল। এটা এমনই একটা বিষয়ে, কেউ যদি চুরি করে বা কেউ যদি কোনো অপরাধ করে, পাপ করে, এই পাপ যে কোনো ভাবে তার অবচেতন মনে, তার অ্যাবসার্ড মাইন্ডে যে কোনো সময় তার মুখ দিয়ে বের হয়ে যায়। এটা আল্লাহ পাকের ইচ্ছা, এবং এটা প্রকৃতির বিধান অনুযায়ী এটি হয়ে থাকে। আল্লাহ এইভাবেই অপরাধীকে পাকড়াও করান। না হলে এই যে যারা মানুষ হত্যা করে, এরা ধরা পড়ে কিভাবে? সমস্ত আলামত মুছে ফেলানোর পরেও আমাদের গোয়েন্দা সংস্থা, আমাদের পুলিশ বাহিনী, এরা ধরে ফেলে না? এরা কিন্তু ধরে ফেলে। কারণ কি? যে এই কাজটা করে সে কোনো না কোনো আলামত রেখে যায়। তেমনি জামাত ইসলামের এই অভিযোগ একেবারে 16 কোলায় পূর্ণ করে দিলেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। তিনি বলছেন যে আমরা ওই অপশক্তিকে মেইন স্ট্রিমে আসতে দেই নাই, মেইন স্ট্রিম হতে দেই নাই, যে রেজওয়ানা হাসান তিনি রাজ সাক্ষী।
এখন আমার আলাপটা আর একটু ভিন্ন জায়গায় আমি করি। এটা তো গেল, তো ফাঁস হলোই, প্রমাণ হয়ে গেল। এখন রেজওয়ানা হাসান বিএনপিকে অত্যাধিক ভালোবাসতে গিয়ে, বিএনপির প্রতি অত্যাধিক দরদ দেখাতে গিয়ে, তাদের আস্থাভাজন হতে গিয়ে তিনি যে কথাটি বললেন, এটি কি এই সুবিধাটা কি জামাতকে এনে দিল নাকি বিএনপিকে বিপদে ফেললো? প্রশ্ন আসে না? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এর দ্বারা বিএনপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো। কারণ একে তো বিরোধী দলের অভিযোগ যে নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে, অন্তত 53টা সিটে তাদেরকে স্পষ্টভাবেই হারিয়ে দেওয়া হয়েছে, এর প্রমাণ তাদের কাছে আছে। এরপরে আবার এরকম একটি বক্তব্য আসলো স্বয়ং উপদেষ্টাদের পক্ষ থেকে। তো এখন তারই সেই কথার পুনরাবৃত্তি ঘটলো এবং সত্যতা প্রমাণ করলো রেজওয়ানা হাসান। এখন বিএনপি কি করবে? এই অভিযোগ বিএনপি কি করে খণ্ডাবে? এখন বিএনপির সামনে কিন্তু দুইটা পথ খোলা। বিএনপি যে জনগণের ভোটে নির্বাচিত হয়েছে এটা তাদের এখন প্রমাণ করতে হবে। এটা যদি তারা প্রমাণ না করতে পারে তাহলে কিন্তু জামাত যে প্রচারণা চালাচ্ছে বা আমরা সাধারণ মানুষ যেটা ভাবছি সেটা কিন্তু প্রতিষ্ঠিত হয়ে যাবে এবং সারা জীবন তাদেরকে এই দুর্নাম বয়ে বেড়াতে হবে যে তারা সূক্ষ্ম নয়, প্রকাশ্য কারচুপির মাধ্যমে তারা ক্ষমতায় এসেছে এবং জনগণের ম্যান্ডেটে নয়, তারা একটা ঘুডুর মাধ্যমে, ঘুডু সরকার, নাম হয়ে যাবে ঘুডু সরকার। আমার কাছে মনে হয়েছে যে এই নির্বাচনটা নতুন করে এখন হওয়ার দাবি রাখে। কারণ কি, আপনি তো নির্বাচন করার জন্যই এই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দিয়েছিলেন যে সুষ্ঠু সুন্দর ধারায় একটি নির্বাচন তারা করবেন, এবং সেই নির্বাচনটা যদি একজন উপদেষ্টা তিনি তার বক্তব্যে স্পষ্ট বলে দিতে পারেন যে আমরা তাদেরকে ঠেকিয়ে দিয়েছি, এমনকি এখন যারা আছে তাদেরও ঠেকিয়ে দিতে হবে যাতে কোনো অবস্থায় মেইন স্ট্রিমে না আসতে পারে। জামাত ইসলামী মেইন স্ট্রিমে আসবে সেটা জনগণ সিদ্ধান্ত নেবে, বিএনপি মেইন স্ট্রিমে আসবে জনগণ সিদ্ধান্ত নেবে। আমার তো কাউকে ঠেকানোর প্রয়োজন নাই। আজকে যদি বিএনপি মেইন স্ট্রিমের দল হয় তাকে বাংলাদেশের জনগণ ভোট দিবে, তাকে সরকার গঠনের সুযোগ দিবে, সেটা আপনার পছন্দ হোক কিংবা না হোক, সেখানে তো বাধা দেওয়ার কিছু নাই। তেমনিভাবে বিএনপির জায়গায় যদি আজকে জামাত ইসলাম রাষ্ট্র ক্ষমতায় আসে, তিনি মেইন স্ট্রিমের দায়িত্ব পালন করেন, তাকে ওখানে উঠতে জনগণ যদি সাহায্য করে, যেই অধিকারের কথা বলে আপনি তাদেরকে আসতে দিবেন না, সেই নারীরাই যদি ভোট প্রদান করে তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় আনতে চায়, আপনি ঠেকানোর কে? সারা বাংলাদেশের এই যে শিবিরকে মানুষ ভোট দিয়েছে, অনেকেই আপনার বিশ্ববিদ্যালয়গুলোতে অপছন্দ যারা করেন জামাত শিবিরকে, তারা বারবার বলেছেন যে এই শিবির কেন আসবে, শিবিরের ঠেকাইতে হবে, প্রগতিশীল বিশ্ববিদ্যালয় ওদের কাজ কি? তা আপনি ঠেকানোর কে? যারা প্রগতিশীল দাবি করছেন, আপনি নারীর অধিকার দাবি করছেন, নারীরাই তো এই জনপ্রিয় ছাত্র সংগঠনকে ভোট দিয়েছে, শিবিরকে ভোট দিয়েছে, তো সেখানে তো আপনি আমার ঠেকানোর কিছু আসে যায় না। ঠিক একই উপায় বাংলাদেশের যে ভোটটা হয়েছে, এই ভোটে কেউ কাউকে ঠেকানোর তো কিছু নাই প্রিয় বন্ধুরা আমার। এখানে তো ভোট দিবেন জনগণ, জনগণ নারীরা মিলেই তো জনগণ। এখানের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, নারী, পুরুষ, কৃষক, শ্রমিক, শিল্পী, সাহিত্যিক, কবি, সাংবাদিক, সাধারণ নাগরিক সবাই মিলে যাকে পছন্দ করবে তিনি রাষ্ট্র ক্ষমতায় আসবেন। তো তাকে আপনি ডাইরেক্ট বললেন যে তাকে আমরা আসতে দেইনি, ঠেকিয়ে দিয়েছি, ভবিষ্যতেও যাতে আসতে না পারে আপনারা ঠেকিয়ে রাখবেন। এই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট সংবিধানের লঙ্ঘন, যে সংবিধানের দোহাই আপনারা দিচ্ছেন, বাংলাদেশের আইনের লঙ্ঘন, শপথের লঙ্ঘন। তারা যে উদ্দেশ্যে বাংলাদেশের জনগণের মূল আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করার জন্য গত সরকারের দায়িত্ব পালন করেছেন, সেটার স্পষ্ট লঙ্ঘন বিদায় আমি মনে করি রেজওয়ানার শুধুমাত্র শাস্তি নিশ্চিত করা নয়, বরং বাংলাদেশে একটি সুষ্ঠু ধারায় আরেকটি নির্বাচন করে তারপরে যারা আসলেই মেইন স্ট্রিম হওয়ার যোগ্যতা রাখে তার কাছে আপনি ক্ষমতা হস্তান্তর করুন। তাতে যদি জামাত ইসলাম আসবে, বিএনপি আসবে, কিন্তু যে কয়টা যার অধিকার আছে সেই কয়টা তাকে নিয়েই আসতে হবে। এর বাইরে কোনো ধরনের নিজেরা চাপিয়ে দেয়া, মন গড়া কোনো কিছু বর্ণনা করার সুযোগ কিন্তু নেই, করা ঠিক হবে না। আমি বর্তমান সরকারকেও বলবো, আপনাদের আত্মমর্যাদায় লেগেছে নিশ্চয়ই যে আপনি কন্ট্যাক্ট করে ক্ষমতায় এসেছেন, এটা নিশ্চয়ই ভালো লাগবে না শুনতে। আপনার স্বার্থে উচিত বিরোধী দলের সাথে ইমিডিয়েট বক্তব্য দিয়ে নিজেরা সলা পরামর্শ করে দ্রুত পদত্যাগের কোনো রাস্তা বের করে তারপরে নির্বাচন দেওয়া যায় কিনা সেটা আপনারা করুন। না হয় এই গ্লানি আপনাকে বহন করতে হবে। কেন ভাই আপনি গ্লানি বহন করবেন? আপনিও তো 16 বছর পর্যন্ত নির্যাতিত একটি দল, আপনার তো আত্মমর্যাদা রয়েছে, বাংলাদেশের সর্ববৃহৎ দল দাবি করা যেহেতু, এবং আপনারা মনে করেন যে অবশ্যই জনগণ আপনাদেরকে ভোট দিয়েছে, তাহলে সেই জায়গায় রেজওয়ানার এই বক্তব্য, পররাষ্ট্রমন্ত্রীর এই সকল বিতর্কিত মন্তব্য, তাদেরকে আবার মানে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া, এইসব জিনিস কেন আপনি কাঁধে ভর করে তারপরে দীর্ঘ 5 বছর নিয়ম অনুযায়ী যে থাকতে হবে সেটা কেন শুনতে বাজাবেন, করতে বাজাবেন? অতএব যদি মুরাদ থাকে, সত্যি আত্মবিশ্বাস থাকে, তাহলে আমাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আহ্বান থাকবে, আসুন একটি সুন্দর ধারায় নির্বাচন আবার করতে পারেন কিনা সেই পথ ক্লিয়ার করে আপনি জনপ্রিয় না জামাত জনপ্রিয়, না আসলেই জামাতের এই জনপ্রিয়তা এখনো তৈরি হয়নি, এটার প্রমাণ দেওয়ার জন্য এই সরকারের ভূমিকা পালন করবেন। এটা আমার পক্ষ থেকে আহ্বান থাকবে। কারণ আমি মনে করি যে গত 16 বছরের যে ফেসিজম, সেখান থেকে মুক্ত হয়ে এসে যদি ওই কন্ট্যাক্ট ভিত্তিক নির্বাচনটাই হয়, তাহলে আপনি যারা নির্বাচনকে বিভিন্ন কারণে প্রভাবিত করে গত 3টি নির্বাচন শেখ হাসিনাকে আমরা দায়ী করছি, সেই দায়ী করার জায়গাটা কিন্তু সঠিক থাকে না। কারণ আপনি ইঞ্জিনিয়ারিং করবেন, আরেকজন করেছে, তাহলে নির্বাচনের শুদ্ধতা কোথায়? আদতে বাংলাদেশে কি কোনোদিন কোনো সুষ্ঠু ধারায় নির্বাচন হবে না? ধরেন এদেশের জনগণ যে কোনো ব্যক্তিকে ভোট দিবে, একজন কৃষকও বাংলাদেশের আইন অনুযায়ী যদি কোনো জায়গায় তার যোগ্যতার মাপকাঠি পারমিট করে, সংবিধান অনুযায়ী তার যদি কোনো জায়গায় যাওয়ার স্কোপ থাকে, তাকে যদি আমি বলি যে আমরা তাকে ঠেকিয়ে দিয়েছি মেইন স্ট্রিম যাতে উনি যেতে না পারে, কেন রে ভাই? উনি মেইন স্ট্রিমে যাওয়ার যোগ্যতা কাভার করলে উনি যাবে, ওনাকে তো ঠেকাঠেকির কিছু নেই। আমি সেই কারণে
আমি এই নির্বাচনটা কি বন্ধুত্ব আমার কাছে মনে হয়েছে এটা একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়েছে, এবং এই জায়গা থেকে দেশবাসীকে এগিয়ে আসার, বের হয়ে আসার পথ প্রশস্ত করার, রাস্তা খুঁজে বের করার আমি আহ্বান জানাই। জামায়াতে ইসলামী বলেছেন যে ইলেকশনের যে ইঞ্জিনিয়ারিং হয়েছে এটা উনি দুটো ঘটনার কথা বলেছেন, এবং বলেছেন এই দুজন উপদেষ্টাকে, সাবেক দুজন উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। এই দুই উপদেষ্টা কে কে? একজন সৈয়দ রিজওয়ানা হাসান, আরেকজন হলো খলিলুর রহমান। খলিলুর রহমানকে যেদিন নিয়োগ দেওয়া হয় সেই দিন বলেছিলাম এটা আপনার ঠিক করলেন না। এই ক্ষেত্রে আমরা কোনো ব্যাখ্যা পেলাম না, এবং এই ব্যাখ্যাটা আমি স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে দাবি করছি যে আপনি তাকে নিয়োগ করেছেন, কেন করলেন? আপনি কার কাছে ধরা আছেন? আমরা কিন্তু এমন প্রধানমন্ত্রী চাই না যেই নাকি নিজের ইচ্ছায় কাজ করতে পারবেন না, যেই নাকি অন্য কারো কাছে ধরা থাকবেন, মানে কারো কাছে তার কোনো এক ধরনের জবাব দিতে ব্যাপার থাকবে, এটা কিন্তু আমরা চাই না ভাই। ওয়াই খলিলুর রহমান। এখন এটা কি হয়েছে, যে আশঙ্কা আমি তখন করেছিলাম সে আশঙ্কাটা আজকে জামাত উচ্চারণ করছে। জামাত বলছে যে ওই ইলেকশন, ওই তত্ত্বাবধায়ক সরকার যে নিরপেক্ষ ছিল না, তারা এই অভিযোগ করছে দুটো ঘটনা দিয়ে। একটা খলিলুর রহমানকে এখানে পররাষ্ট্রমন্ত্রী বানানো, আর দ্বিতীয়টা তারা বলছে যে সৈয়দ রিজওয়ানা হাসান, উনি আজকে ওনার একটা ইন্টারভিউ প্রচারিত হয়েছিল, সেই ইন্টারভিউ উনি যে কথাগুলি বলেছেন সেই কথার প্রেক্ষিতে উনি এই জামাতের যে নায়েবে আমির আছেন তাহের সাহেব, উনি একটা মন্তব্য করেছেন, এবং উনি বলেছেন যে উনি নিজেই স্বীকার করেছেন যে ওনারা জামাতকে আসতে দেননি। এবং উনি কি বলেছেন সৈয়দ রিজওয়ানা হাসান, মানে তার ভাষায় আর কি উনি যেটা বলছেন আর কি, রিজওয়ানা হাসান যে কথা বলছেন যে নারীদের উপযুক্ত অধিকারকে নিশ্চিত করতে পারেনি, তারা বিরোধী দলে থাকলেও আমরা কিন্তু তাদের মূল ধারায় বা প্রধান শক্তি হিসেবে আসতে দেইনি। তার মানে উনি আসতে দেননি। উনি বলতে চাচ্ছেন যে জামাতের কাছে নারীদের অধিকার নিয়ে প্রশ্ন আছে, এবং প্রশ্ন আছে বলেই ওনারা জামাতকে, যদিও জামাত বিরোধী দলে আছে কিন্তু জামাতকে ওনারা মূল ধারায় মানে মূল শক্তি হিসেবে, প্রধান শক্তি হিসেবে আসতে দেননি। ভাই আপনারা দেওয়া না দেওয়া কে? তার মানে আসতে দেওয়া না দেওয়ার ব্যাপারে ওনার একটা ভূমিকা ছিল ওনাদের মানে এই অন্তর্বর্তীকালীন সরকারের। এই ধরনের কথা যদি বলে তো ওনাদেরকে জিজ্ঞাসাবাদ করা উচিত। আসলে কি তাহলে ইঞ্জিনিয়ারিং হয়েছে? আসলে কি তাহলে মানে জামাতকে আসতে না দেওয়ার জন্য নানা ধরনের কর্মকাণ্ড হয়েছে, ফন্দি ফিকির হয়েছে? এটা তো কোনো কথা হলো না। আবার তাদের একজনকে আইনে আপনি যখন উপদেষ্টা বানালেন তখন তো অনেকে সন্দেহ করতেই পারে, তাহলে আপনারা জানতেন এই ষড়যন্ত্রের ব্যাপারটা, এই ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারটা আপনিও জানতেন, এবং তারই পুরস্কার স্বরূপ ওনাকে নিয়ে আসছেন। জামাত তখন এটাও বলছে যে লন্ডনে আপনাদের সঙ্গে এই আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। আমার কথা হলো এমন কাজ কেন করবেন যে কাজ করলে প্রশ্ন উঠবে? দেখেন আপনার প্রধান বিরোধী দল যেটা আছে, যারা আছে তারা যখন এই প্রশ্নগুলি উঠায় তখন কিন্তু এই প্রশ্নগুলিকে আপনি উড়িয়ে যেতে পারবেন না, আপনাকে এটা এক্সপ্লেন করতে হবে। কেবল তাই নয়, নির্বাচন যে সঠিক হয়েছে, অবাধ হয়েছে, সুষ্ঠু হয়েছে সেটা আপনাকে প্রমাণ করার জন্য জামাতের যে দাবি, এই দাবিকে আপনাকে গুরুত্ব দিতে হবে। কতটুকু পারবেন আমি জানি না, কিন্তু আমি মনে করি যে আপনারা একটা ভিন্ন ধরনের শাসন কায়েম করার চেষ্টা করছেন। আমি যেমন আজকে যে ঘটনাটা ঘটলো, আজকে তো খুব ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটছে। সরকার একটা প্রজ্ঞাপন জারি করেছে, এই যে আমাদের জন প্রধানমন্ত্রী অথবা সরকার প্রধান যখন বিদেশে যান, বিদেশ থেকে আসেন, তখন আমরা দেখি কি যে এয়ারপোর্টে সব মন্ত্রীরা লাইন ধরে দাঁড়ায় থাকে, উনি সবার মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যান, আবার ফেরার সময় সবগুলি দাঁড়ায় থাকে, সবাই হেঁটে হেঁটে আসেন। মানে সকল মন্ত্রীদের পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো যে প্রধানমন্ত্রীকে বিদায় দেওয়া এবং তাকে স্বাগত জানানো। নতুন প্রধানমন্ত্রী বলছেন এগুলি চলবে না, মাত্র 4 জন লোক যেতে পারবে, অনলি 4। এবং তারা কে কে? জাতীয় সংসদের চিফ হুইপ, মন্ত্রী পরিষদের সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং একজন জ্যেষ্ঠতম মন্ত্রী, মানে সবচেয়ে সিনিয়র মন্ত্রীদের মধ্যে একজন মন্ত্রী। এই 4 জন থাকবেন, আর কেউ না। অবশ্যই এটা ইতিবাচক দিক। আমি মনে করি যে ওনার যে মন মানসিকতা ডিফারেন্ট টাইপের, সেটা উনি প্রমাণ রেখেছেন। তো আপনি এদিকে যখন প্রমাণ রাখছেন তখন যে সমস্ত প্রশ্ন উঠছে সেই প্রশ্নগুলির জবাব দেওয়াটাও কিন্তু আপনার দায়িত্বের মধ্যে পড়ে। এবং আমাদের এই জবাবদিহিতে আমি মনে করি এই সরকার জবাবদিহিমূলক হবে, এবং এই সরকার এই প্র্যাকটিসটাও চালু করবে। সংশ্লিষ্ট মন্ত্রী হোক অথবা তথ্যমন্ত্রী হোক অথবা খুদ প্রধানমন্ত্রী হোক, প্রত্যেকটা প্রশ্নের আমরা আপনাদের কাছ থেকে জবাব চাই। আপনারা জবাব দিন, যুক্তিগ্রাহ্য হলে আমরা মেনে নেব, নাহলে আমরা পাল্টা যুক্তির কথা বলবো, কিন্তু জনগণের কাছে নিজেদেরকে ওপেন রাখার চেষ্টা করেন। যদি মাত্র 5টি স্টেপ বা 5টি ধাপ জামাত ইসলাম প্রপার তারা করতে পারে বা বাস্তবায়ন করতে পারে, আগামী ইলেকশনের জামাত মানে একেবারে 1000% গ্যারান্টি দিয়ে বলতে পারি আগামীতে জামাত ক্ষমতায় যাবে। একেবারে মানে লিখিত আকারে বলতে পারি। গতবার মানে এবার যে ইলেকশন হলো এখানে কিন্তু আমি একটা প্রেডিকশন দিয়েছিলাম যে দেখা যাক এবার বিএনপি ক্ষমতায় যাবে নাকি জামাত যাবে, কিন্তু আমি 5টা স্টেপের কথা বলবো, ধাপের কথা বলবো। এইটা যদি জামাত প্রপারলি তাদের মানে রাজনৈতিক যে ফিল্ড এখানে যদি মানে ইমপ্লিমেন্টেশন করতে পারে, কনফার্ম জামাত কিন্তু আগামীতে ক্ষমতায়। জাস্ট বেশি কথা বলবো না, 5টা প্ল্যান আপনাদেরকে দেবো।
এই 5টা প্ল্যান শোনার পরে আপনি নিজে বলবেন যে ভাই সত্যি কথা বলছেন, যে এই 5টা প্ল্যান যদি জামাত অ্যাপ্লাই করে, জামাতকে ঠেকানোর মতো কোনো ম্যান বাংলাদেশে তৈরি হয় নাই। জামাতকে ঠেকানোর মতো কোনো পলিটিক্যাল পার্টি বাংলাদেশে টিকবে না, জামাতের সাথে ফাইট করতে আসলেও টিকবে না। জাস্ট 5টা পরিকল্পনা। তো চলেন 5টা স্টেপ কী সেটা এক্সপ্লেন করি। নাম্বার 1, বর্তমানে জামাত ইসলামের মূল নীতি হচ্ছে ন্যায় এবং ইনসাফ, মানে হচ্ছে ক্ষমাই হচ্ছে মহৎ গুণ। কিন্তু এটা বাদ দিতে হবে। প্রথম যে নীতি অবলম্বন করতে হবে সেটা হচ্ছে টিট ফর ট্যাট, মানে তুমি আমার সঙ্গে যেমন করবা আমি তোমার সঙ্গে তেমন করব। অনেকে বলতে পারেন যে ভাই এই টিট ফর ট্যাট নীতিটা কেমন হয়ে যায় না, এটার মধ্যে তো ইনসাফ থাকে না। আচ্ছা, জামাত তো ইসলামিক টাইপের দল, মানে ইসলামিক দল, এটা অনেকে ব্যাখ্যা করেছেন ইসলামিক টাইপের দল জামাত ইসলাম, তো তারা তো ইসলামকে ফলো করে। তো আপনি যদি কোরআনে, মানে আমাদের তো জীবন বিধান তো কোরআন, আল কোরআন, তো সেই কোরআনে কিন্তু স্পষ্ট বলা আছে কি জানেন, হাতের বদলে হাত, চোখের বদলে চোখ, জানের বদলে জান। কেন বলছে? মানে তুমি যদি কারো হাত কাটো তোমারও হাত কেটে দেওয়া হবে, তুমি যদি কারো চোখ তুলে নাও তোমারও চোখ তোলা হবে, তুমি যদি কাউকে হত্যা করো তোমাকেও হত্যা করা হবে। কই, এখানে তো ইনসাফের কথা বলা হয় নাই। ইনসাফ তখন হবে যখন আপনি এই যে সংগ্রাম করে টিট ফর ট্যাট নীতি অ্যাপ্লাই করে যখন আপনি রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন, তখন ইনসাফের রাষ্ট্র কায়েম করতে হবে। আপনি কোরআনের আয়াত দেখেন নাই যে কাফেরদেরকে, এটা নিয়ে কিন্তু এই নাস্তিকরা বিশাল ডিবেট করে যে এটা সমকালীন, মানে সেই টাইমে যখন ইসলাম কায়েম হয় নাই, ওই টাইমে কোরআনের একটা আয়াত আছে যে তোমরা কাফেরদেরকে যেখানেই দেখবে সেখানেই হত্যা করবে। এটার অর্থ কি জানেন? এটার অর্থ একটা যুদ্ধের ময়দান, যুদ্ধের ময়দানে ন্যায় এবং ইনসাফ হয় না। ন্যায় এবং ইনসাফ দিলে পারে আমাদের নবী সাহেব বা আমাদের বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন ইসলাম প্রতিষ্ঠা করতে পারতো না। কতগুলো যুদ্ধ করতে হয়েছে। এখন যুদ্ধের ক্ষেত্রে যদি বলা যে কাফেররা আমাদেরকে মারুক, আমরা কিচ্ছু বলবো না, পসিবল? এইটা ইসলামিক নিয়ম করে ভাই, টিট ফর ট্যাট। আপনি যা করবেন আপনাকেও তাই করা হবে। আপনি লাঠি দিয়ে আমার মতো একটা বাড়ি মারবেন, আপনাকেও মারা হবে। এই নীতিটা জামাত ইসলামকে নিতে হবে। সবসময় ক্ষমা হয় না। ন্যায় এবং ইনসাফ যদি আপনারা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারেন তখন এটা অ্যাপ্লাই করবেন মানুষের উপরে, কিন্তু যাওয়ার আগে আপনাকে টিট ফর ট্যাট নীতিতে চলতে হবে। দিস ইজ এ 1 পয়েন্ট। এরপর আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যদি জামাতকে যেতে হয়, 2 নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মিডিয়া বানাতে হবে। যদি আপনারা মিডিয়া বানাতে না পারেন, কিনে ফেলেন টাকা দিয়ে, টাকা তো অভাব নাই, ইয়ানদের টাকা আছে, বহু মানুষ আপনাদেরকে ফান্ডিং করে। এখন অনেকে বলতে পারেন, জামাতের অনেকে, যে ভাই মিডিয়া বানাবো, সেই মিডিয়াতে মেয়েরা নাচ গান করবে, অনুষ্ঠান হবে। এত সব চিন্তা করতে গেলে ভাই এই জামাত ইসলাম বাদ দিয়ে তাবলিগ জামাত করেন, মসজিদে তসবি টেপবেন আর করবেন, নামাজ পড়বেন। রাজনীতি করতে বলছে কে? যে রাষ্ট্রে যেমন নীতি আপনাকে সেই নীতিকে ফলো করতে হবে। আর মিডিয়া ছাড়া তো আপনি পারবেন না। আপনি দেখছেন না যে পশ্চিমা মিডিয়া, আজকে মুসলিমরা তো মার খায় কেন? কারণ এদের পক্ষে কিন্তু মিডিয়া নাই। এই যে আপনি দেখছেন না যে মধ্যপ্রাচ্য যে এত উন্নত, এখন ওদের আল জাজিরা নামের একটা টেলিভিশন দেখছেন না, ইন্টারন্যাশনাল মিডিয়া তৈরি করছে কিন্তু। তো জামাতের উচিত বেশ কয়েকটা মিডিয়া এস্টাবলিশমেন্ট করা বাংলাদেশে, অর্থাৎ অন্য মিডিয়া যখন আপনাকে অ্যাটাক করবে ওই মিডিয়ার অ্যাটাকটা আপনাকে ঠেকাতে হবে। এটা হচ্ছে 2 নম্বর পলিসি। এরপর 3 নম্বর যে কাজটা জামাতকে করতে হবে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য, সেটা হচ্ছে প্রশাসন, আমলা এবং ডিপ স্টেট, এটার সাথে হেভি কানেকশন রাখতে হবে। যেহেতু সামনে এখন যেহেতু বিএনপি ক্ষমতায় 5 বছর সময় আছে, তো এর মধ্যে কাজ করতে হবে। কিন্তু প্রশাসন, আমলা, ডিপ স্টেট, এই 3টাকে যদি আপনি হ্যান্ডেল করতে না পারেন, সারা বাংলাদেশের মানুষও যদি আপনাকে ভোট দেয় আপনি পাশ করতে পারবেন না। চোখের সামনে তো প্রমাণ। এটি হচ্ছে 3 নম্বর। এই কাজটা জামাত ইসলামকে করতে হবে। এরপর 4 নম্বর যে নীতি, এটা হচ্ছে সকল শ্রেণী পেশার মানুষকে দলে আনতে হবে। মানে এত কড়া নীতি করে ভাই আপনি পারবেন না। কড়া নীতি যদি আপনি বলি, এই চরমোনাই হেভি, তারা কিন্তু শরিয়াপন্থী এবং কড়া একটি ইসলামিক দল। দেখছেন চরমোনাইয়ের পীর তো বলছিল 147টা আমাদের এ গ্রেড আসন পাশ করতে পারছে, 2টা আসনে দাঁড়াইছিল পীর, ফেল করছে। তো কড়া নীতিতে মানুষ কিন্তু থাকে না, মানে আপনাকে নর্মালাইজ করতে হবে। জামাত ইসলামের মধ্যে এই যে অনেকে বলে না সিগারেট খাওয়া যাবে না, এরপরে হচ্ছে ফালতুভাবে চলাফেরা যাবে না, উশৃঙ্খল হওয়া যাবে না। তো এখন আমি একটা কথা বলি, আপনাকে মাস্তান যদি আপনাকে ঠেকাইতে হয়, আপনারও মাস্তান লাগবে। কথা বুঝতে পারতেছেন? যদি কোনো মানে টিমকে ঠেকাইতে হয়, মানে সন্ত্রাসী টিমকে ঠেকাইতে হয়, তাহলে আপনাকেও কিন্তু ওইরকম সাহসী লোক লাগবে। মানে ভালো মানুষ দিয়ে কিন্তু রাজনীতি হয় না, এটা বুঝতে হবে। তো সুতরাং এই যে ব্যাপারটা, আপনি এই বিড়ি খোর বলেন, তারপরে কি বলবো, আরও যত খোর আছে, এই সমস্ত খোরকে আনতে হবে, তাহলে পরে কিন্তু আপনি ভোট পাবেন। কারণ আপনি বললেন যে এই বিড়ি খেলে পরে জামাত ইসলাম করা যাবে না, ও কিন্তু আরেকটা দলে গিয়ে যোগ দেবে। কথা বুঝতে পারতেছেন না? মানে কোনোটাই বাদ দেওয়া যাবে না। আপনি যদি আপনার দলে একজন হিন্দু, মানে বিধর্মী, যে তাকে যদি আনতে পারেন, বিড়ি খোরের কী দোষ করল? বিড়ি খোরকেও আপনাকে আনতে হবে, সব খোরকে আনতে হবে, তাহলে পরে আপনি একটা হিউজ পরিমাণের যে শক্তি, মানে এটা আপনি অর্জন করতে পারবেন। অর্থাৎ আপনার সামনে ফাইট দেওয়ার মতো আর কোনো দল কিন্তু থাকবে। এরপর সর্বশেষ 5 নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, অনেক সময় আমরা দেখতে পাই যে ভোটের সময় আসলে পারে মানে কিছু কিছু ফতুয়াবাজ আলেম ওদের ফতুয়া ঝুড়ি বের করে জামাত ইসলামের বিপক্ষে চালাতে শুরু করে। জামাত ইসলামকে ভোট দেওয়া হারাম, জামাত ইসলামকে তুমি যদি ভোট দাও জান্নাতে যাইতে পারবা না, জামাত ইসলাম আর আমাদের ইসলাম এক নয়। এই যে একের পর এক ফতোয়া তৈরি করে না, আপনাদেরকেও এরকম ফতোয়াবাজ তৈরি করতে হবে। সবসময় ওই যে ন্যায় আর ইনসাফ ভাই চলে না রাজনীতিতে, যেটা বাস্তব কথা।
যে মুরব্বী আপনাকে সম্মান করবে না, আপনিও তাকে সম্মান করবেন না, টিট ফর ট্যাট। আপনাকে যদি কেউ কাফের বলে, আপনি ওকে আরেকটা আলেম দিয়ে বলাবেন তুইও কাফের। আপনাকে যদি বলে যে জামাতকে ভোট দেওয়া হারাম, আপনি ওকে বলবেন যে তোর ভোট দেওয়া হারাম। মানে এইরকম থাকতে হবে। তাহলে পরে মানে সিস্টেমটা কি দাঁড়ালো, যে আপনার সামনে দাঁড়ানোর মতো কোনো ম্যান থাকবে না। যে 5টা পয়েন্ট উল্লেখ করলাম, এবার খুব চিন্তা করে বলেন যে 5টা পয়েন্ট যদি জামাত ইসলাম অ্যাপ্লাই করে, জামাত ইসলাম কনফার্ম আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে। প্রিয় দর্শক, আজকের নিউজ এই পর্যন্ত। পরবর্তী নিউজের জন্য অপেক্ষা করুন। খোদা হাফেজ।